were assured by more than one critic that the acting of Desdemona approached perfection, and the heroine had shown a remarkable power of adaptability. সাল 2026। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে দাঁড়িয়ে রয়েছে চারটি ছায়া মূর্তি। খুব ঠাহর করে দেখলে বোঝা যায় চারজনই মহিলা। অপলক তাকিয়ে রয়েছে হলে মানুষের আসা যাওয়ার দিকে। তাদের শরীরগুলোর মধ্যে দিয়েই যে দর্শকেরা কখনো কখনো আসা যাওয়া করছে সেদিকে নজরই নেই এদের। আর দর্শকদের পক্ষে তো বোঝা সম্ভবই নয় অতগুলো ছায়া শরীরের উপস্থিতি। অদিন করি, চল না আমরা ভেতরে যাই, দেখি গে কি পেলে হচ্ছে। কতকাল যেন দেখিনি এ যুগের পেলে। এ কি আমরা বুঝবো বিনিদি? কেন বুঝবে না বিনিদি? বিনিদি কি যে সে নটি বিনোদিনী। মেঘনাদবধ কাব্যের মতো শক্ত নাটকে যে প্রমিলার পাঠ করতে পারে সে এখনকার নাটক বুঝবে নে। তুই থাম দেখি তারা, চল চল ওই দিকটায় গিয়ে একটু বসি। পা দুটো কন কন করছে। এই পা দুখানার বয়স কি কম? কম তো দেখলো না এই পা দুটো। বিনিদি, বিনিদি, এই আমাদের সঙ্গে সঙ্গে ওই আরেকটাকে আসছে, দেখো দেখি। এই তখন থেকে পিছন পিছন আসছি। কে বল দেখি? আমি তো কাউকে খেয়াল করিনি। আমরা তিনজনই তো আছি। আরে ওই তো একটা মেয়ে, বয়সটা কম, আর গরম ধরুন এই আমাদের থেকে আলাদা। এ কি গো? দাঁড়াও দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি। ও মেয়ে, শুনছো? হ্যাঁ, আমাকে বলছেন? তা হ্যাঁ বাছা, তুমি ছাড়া আমাদের মতো তো আর এখানে কেউ নেই। কে তুমি? আগে আমাকে আপনারা চিনবেন না, আমি আপনাদের থেকে অনেক ছোট। আমিও আপনাদের মতো অভিনয় করতাম। আমি শাওলি মিত্র। আপনি তো তারা সুন্দরী। দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করি। ওকে ওকে, আমাকে আবার পেন নাম কি? কেউ কখনো আমাদের পেন নাম করেছে? ও বিনিদি, এ মেয়ে কি গো? আহ, তুই থাম দেখি, চল না একটু বসি। 19 শতকে বাংলার সামাজিক প্রেক্ষাপটে বিনোদিনী, তিনকড়ি দাসী বা তারাসুন্দরীদের মতো অভিনেত্রীদের উত্থান যেন এক রূপকথার গল্প। বারোনারী পল্লী থেকে সহস্র কুণ্ঠা নিয়ে এসে তারা নাটকের জগতে যেন এক বিপ্লব ঘটালেন। ছেলেদের মেয়ে এসে যে অভিনয়ের যুগ শেষ হলো, উঠে এলেন মহিলারা। কি যেন নাম বললে তোমার? আগে শাওলি, আমি আপনাকে তারাদি বলে ডাকবো? কি বলে গো বিনিদি, আমি নাকি ওর দিদি। বরং দিদি মা বলতে পারো। উফ, তুই থামলি? কোনো কালে তুই তো এত বাচাল ছিলি না। অতটুকু মেয়ে ঘাবড়ে যাবে না? থাকতেন আমাদের গিরিশ বাবু, তোর বাচালতা বন্ধ করে দিতেন। ও কথা বলো না তিনুদি। তিনি সরলা নাটকে আমার অভিনয় দেখে অমৃতবাবুকে বলেছিলেন, অমৃত, একে যত্ন করিস, এর হবে। ওমা, তাই? সত্যি তারাদি, এর থেকে বড় আশীর্বাদ আর হয় না। আচ্ছা তিনদি, আপনিও খুব কাছ থেকে দেখেছেন না গিরিশ ঘোষকে? আমারও আগে থেকে তেনাকে দেখেছে বিনিদি। দিদিকে গড়ে পিটে তো তিনিই তৈরি করেছেন। তোকে যেন করেননি, তুই যেন পেট থেকে পড়েই নটি হয়েছিস। রেগে যাচ্ছ কেন বিনিদি? হ্যাঁ ভাই শাওলি, বিনিদি আর তিনুদি দুজনেরই গুরু ওই গিরিশ বাবু। আপনাদের কথা আমি পড়েছি আর ভেবেছি, যদি সে যুগে জন্মাতাম তাহলে নিজের চোখে দেখতে পারতাম আপনাদের অভিনয়। আপনাদের স্ট্রাগলটাও তো দেখার, দেখে শেখার। তুমিও তো আমাদের মতো পেলে করো বললে, তাই না? আর পেলে করো বলো না বিনিদি, বলো পেলে করতে।
আমরা তো এখন সবাই চন্দ্রবিন্দু গো। তা বটে, আমরা তো সবাই এখন ছায়া। সে যাক, তবে শাওলি, তুমি যে আমাদের যুগে জন্মাওনি তা নিয়ে দুঃখ করো না। আমাদের জীবন যেভাবে শুরু বা শেষ হয়েছে তাতে আনন্দের চেয়ে থাক না বিনিদি, আর মনে করিও না, বরং আমরা আমাদের সুখের দিনগুলোর কথা ভাবি। বিনোদিনী তখন সদ্য কিশোরী। বারোনারি পল্লীতে গঙ্গামণি নামের এক গায়িকা তাদের প্রতিবেশী হয়ে এলেন। বিনোদিনীর দিদিমা ছোট্ট বিনোদকে নিয়ে গেলেন তার কাছে গান শেখাতে। সাধারণ গৃহস্থ বাড়ির মেয়েরা তখন গান শিখতে পারত না। গঙ্গামণি বিনোদিনীদের সাংঘাতিক অভাব দেখে একে ওকে অনুরোধ করে বিনোদিনীকে ঢুকিয়ে দিলেন গ্রেট ন্যাশনাল থিয়েটারে। শুরু হলো অভিনেত্রী হিসেবে কিশোরী বিনোদের পথ চলা। বিনোদিনীর বয়স তখন 10 কি 11। কেবলমাত্র একটু দুবেলা পেট ভরে খাওয়ার জন্য তার মঞ্চে আসা। শুধু আনন্দের কথা কি আর মনে আসে রে? জানিস, আমি তখন 8 কি 9 বছরের। মা কোনো এক বিয়ে বাড়িতে কাজ করছিল কয়েকদিন। তা বিয়ে বাড়ির অত খাবার, মায়ের তো আমাদের জন্য মন পুড়তো। মা সে বাড়িতে কয়েকটা সন্দেশ চেয়েছিল আমাদের খাওয়াবে বলে, তারা দিলে না। সে কি, বিয়ে বাড়িতে তো কত রকমের খাবার, কয়েকটা সন্দেশ মাত্র, তাও দিলেন না? দিলে না বলবো না, একেবারে দিলে, কিন্তু দিন 15 বাদে। সন্দেশ কি ততদিন থাকে? সে তখন পচে গিয়েছে। সেই পচা সন্দেশই মা আমাদের ভাই বোনেদের ভাগ করে দিয়েছিল। পরে যখন বয়স বাড়লো, কতবার ভেবেছি কি করে খেয়েছি সেই পচা সন্দেশ ওই ছোট্ট বয়সে। ওই জন্যই তো বিনিদি আমি একদিন গিরিশ বাবুকে জিজ্ঞেস করেছিলুম যে কি করলে আমাকে আর এই নরকে জন্ম নিতে হবে না। কি বলেছিলেন উনি? বলেছিলেন আড়ম্বর শূন্য হয়ে মনে প্রাণে তাকে ডাকতে পারো, তাহলে নিশ্চয়ই তিনি পতিতাকে পায়ে স্থান দেবেন। এই পতিতা কথাতেই আমার আপত্তি দিদি। কে পতিতা? আপনি? আপনারা? কাদের জন্য আপনাদের এই কাজ করতে হয়েছে? যারা আপনাদের কাছে আসতো তারা পতিত হলো না, পতিতা হলেন আপনারা। এসব তোমাদের এই যুগের ভাবনা, এই যুগের বুলি গো মেয়ে। আমাদের সে যুগের দিনের আলোয় আমরা ছিলুম গিয়ে অচ্ছুত, অথচ রাতের অন্ধকারে এই আমরাই রাজরানী। তখন বাবুদের রং ঢং দেখি আর বাঁচি নে। তুই সমাজের কথা বলছিস শাওলি? তাহলে আমার মায়ের কথা শুনবি। লোকে বলে মাতৃনিন্দা পাপ। আমার মা চেয়েছিল আমি ওই পেশায় ঢুকি। এদিকে আমার তো ছোট থেকে থিয়েটার করার স্বাদ। তা একদিন মা জোর করে এক বাবুকে ঢোকাতে চাইলো আমার ঘরে। আমি শরীর খারাপ বলে তো এড়িয়ে গেলুম। তাতে মা আমায় এমন চোরের মার মেরেছিল যে 3 দিন জ্বরে বেদনায় বেহুশ হয়ে পড়েছিলুম। অথচ ছোটটি থেকেই আমি মাকে বলেছি যে আমি থিয়েটার করব। যেদিনের গল্প বলতে বসেছি আমরা, সেদিন তখন একাডেমিতে চলছে স্বপ্ন সন্ধানীর প্রযোজনায় ম্যাকবেথ 2.0 নাটক। কিভাবে যেন তারই কিছু অংশ কানে যায় ওদের। চঞ্চল হয়ে ওঠেন তিনকড়ি, কারণ এই নাটক তাকে এনে দিয়েছিল অসাধারণ সাফল্য। শেক্সপিয়ারের ম্যাকবেথের অভিনয়যোগ্য বাংলা রূপান্তর করলেন গিরিশ ঘোষ। ঠিক হলো লেডি ম্যাকবেথ করবেন প্রমোদা সুন্দরী। কিন্তু কিছুতেই তার অভিনয় সন্তুষ্ট হতে পারছিলেন না গিরিশ। একদিন প্রমোদার অভিনয় দেখে তিনি বলেই বসলেন, প্রমোদা, তোর দ্বারা এ পাঠ হবে না। চুপ করে সামনে বসেছিলেন তিনকড়ি, লক্ষ্য করছিলেন রিহার্সাল, গিরিশবাবুর সাজেশন, তার পছন্দের এবং অপছন্দের দিকগুলো। তিনকড়িকে ডাকলেন গিরিশ একবার বাজিয়ে দেখার জন্য এই চরিত্রে। একটা রাত চেয়ে নিলেন তিনকড়ি চরিত্রটিকে আত্মস্থ করতে, কারণ এ তখন তার কাছে এক চ্যালেঞ্জও। একে তিনি সমসাময়িক অন্য অভিনেত্রীদের থেকে অনেকটাই লম্বা বলে ঢ্যাঙা নামের বিদ্রুপ ছিলই, তাই তিনি রিপ্লেস করবেন প্রমোদা সুন্দরীর মতো ডাকসাইটা অভিনেত্রীকে। একটা প্রস্তুতি তো চাই। পরের দিন তৈরি হলো ইতিহাস। চমকে গেল সারা কলকাতা শহর নতুন লেডি ম্যাকবেথকে দেখে।
মনে আছে কাগজে সেদিন কি লিখেছিল? কি? বঙ্গরমণীর দ্বারা এইরূপ চরিত্রের এইরূপ উচ্চমানের অভিনয় সম্ভব, না দেখিলে বিশ্বাস করা শক্ত। তুমি আমার কথা বলছো দিদি? আর গিরিশ বাবুর চৈতন্য লীলা নাটকে নিমাই চরিত্রে তোমাকে দেখে যে স্বয়ং রামকৃষ্ণদেব বলেছিলেন আসল নকল এক দেখলে, সে কথাটা বলো। সেই তো আমার সবচেয়ে বড় পাওয়া রে। জীবনে যা কিছু পাইনি তা সব পুষিয়ে গেছে ওই একজনের আশীর্বাদ পাওয়ায়। তবে তিনু, তোর মতো গানের গলাও আমার ছিল না, আর তোর রূপও ছিল দেখার মতো। তোমার রূপ কি কম ছিল বিনিদি? সরোজিনী নাটকে যখনই গানটা হতো গো, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা, তখন সরোজিনীর পার্টে তোমাকে যেন আগুনের মতোই দেখাতো। এই সব কথা যখন চলছে তখন পাশে চুপ করে বসে থাকা তারা সুন্দরী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এরা তিনজন এতক্ষণ তারার এই নীরবতা খেয়াল করেননি, ডুবেছিলেন নিজেদের ফেলে আসা দিনের স্মৃতিচারণে। হঠাৎ তারার এই দীর্ঘশ্বাস তাদের হুঁশ ফেরালো। এর পেছনে কারণও ছিল। তারা সুন্দরী গান গাইতে পারতেন না প্রথম দিকে, বাকি দুজনের মতো সুদর্শনাও ছিলেন না, কিন্তু নিজেকে গ্রুম করে করে হয়ে উঠেছিলেন এক অসাধারণ অভিনেত্রী। যে তারা প্রথম দিকে নাচতে অপারগ ছিলেন, তিনি পরবর্তীকালে কোনো কোনো অভিনেত্রীকে নাচও শিখিয়েছেন। কিন্তু তারা সুন্দরী এবং তিনকড়ি দাসীর মধ্যে ছিল এক সূক্ষ্ম প্রতিযোগিতা অভিনয়ের দক্ষতার। তাই সবটা মিলিয়েই তারা সুন্দরী এতক্ষণ চুপ করেছিলেন। আর তার ছিল এক বিরল ব্যক্তিত্ব। খেয়াল করলেন বিনোদিনী। কিরে তারা, চুপ করে আছিস যে? কি ভাবছিস তখন থেকে? না, কিছু নয়। তোমরা এতক্ষণ রূপের কথা বলছিলে, অভিনয়ের কথা বলছিলে, আর আমি ভাবছিলাম কুসুম, মানে আমাদের কুসুম কুমারীর কথা। সেই যে গিরিশবাবু বলতেন না, দেহপট শনি নট সকলই হারায়, সে আমি দেখেছি কুসুমের অবস্থায়। আর সে আমার সঙ্গে কি করেছিল তা তো জানতে বাকি নেই তোমাদের। হ্যাঁ, সে তো জানি। তোর অমরবাবুকে নিয়ে নিল কুসুম। এই সময় হঠাৎ কোথা থেকে এগিয়ে আসে একটি ছায়া শরীর, এসে দাঁড়ায় ঠিক তারা সুন্দরীর পাশে। তাকে চিনতে পারেন না শাওলি। বাকিদের মুখের দিকে তাকাতে থাকেন। কথা বলে ওঠে সেই ছায়া। আমাকে দুষছো কেন তারা দিদি? তুমিই তো অমরবাবুর সঙ্গে ঝগড়া করে ক্লাসিক ছেড়ে চলে গিয়েছিলে। তা ক্লাসিককেই তখন ফাঁকা থাকতো, তাই তো অমরবাবু নিয়ে এলেন আমাকে। আর তুমি তার সুযোগ নিলে, আমার থেকে পর করে দিলে অমরবাবুকে। কখনো না, আমি অমরবাবুকে ভালোবেসেছিলাম, ঠিক তুমি যেমন ভালোবেসেছিলে। আর তাই নিয়ে তোমার কি দিমাগ তখন মাটিতে পা পড়ে না? অথচ দেখো বিনিদি, এই অমরবাবুর জন্য তো নিজের মাকেও আমি ছেড়েছিলাম, বলো। আমি কি কিছু ছাড়িনি? কোনো বাবুকে আমল দিইনি সেই সময়। আর থিয়েটার ছাড়া আমিও তো কিছু ভাবিনি। শুধু তুমিই তো থিয়েটারকে ভালোবাসোনি তারা দিদি। তা তোমার সেই অমরবাবু ভরা কোট ঘরের মধ্যে সবাইকার সামনে বলে দিলেন আমি তার রক্ষিতা। বলতে এতটুকু মুখে পাতলো না। আমি তো তাকে স্বামীর চেয়ে কিছু কম ভাবিনি। কেন তারা দিদি, শুধু তোমাকে কেন? অমরবাবু তো কোর্টে দাঁড়িয়ে সবার সামনে আমাকেও বলেছিলেন তেনার রক্ষিতা। বলেননি? বলেননি যে আমার যা ব্যবসা তাতে রক্ষিতা না রাখলে চলে না? বাজারে ভালো অভিনেত্রী পাওয়া যায় না, গড়ে নিতে হয়। আগে তারা সুন্দরী ছিল আমার রক্ষিতা, এখন কুসুম কুমারী। তাতে শুধু বুঝি তোমার মানই গেছে, আমার মান যায়নি? পুরুষ মানুষ অমনি। কিন্তু আমার থেকে অমরবাবুকে কেড়ে নিয়ে তুমি কি ভালো থাকতে পারলে কুসুম? কই আর পারলুম। অমরবাবু তো আমাকেও ত্যাগ দিলেন। শেষ জীবনে অভাবের জ্বালা সইতে না পেরে নাট্যনিকেতনের ভিতর ঢুকে গেছি ভিক্ষা করতে। চারানা পয়সার জন্য দৌড়ে দৌড়ে ঘুরেছি। সারা জীবন থিয়েটার করে
এই কি আমাদের পাওনা ছিল বলো তো? আমাদের জীবনই তো এমন বিনিদি, শেষ জীবনে আমার কোনো আত্মীয় ফিরে তাকায়নি আমার দিকে। দিনের পর দিন খেতে পাইনি গো দিদি, একটা ছেঁড়া ধান ছাড়া আর কিছু ছিল না গো দিদি। তারা দিদি, তবু তো তুমি পরে অপরেশ বাবুর মতো দেবতাকে পেয়েছো, আমি কি পেলাম বলো? এদের এই কথার মধ্যে দেখা যায় নাটকের শো ভেঙেছে, দর্শকেরা কথা বলতে বলতে হল থেকে বেরিয়ে আসছেন। কোনো এক দর্শকের মুখ থেকে হঠাৎ করে ছিটকে আসে ওথেলো নামটা, আর সেই কথায় জন্মনে হয়ে ওঠেন তারাসুন্দরী। বিনিদি, ওরা ওথেলো বললো না? মনে আছে বিনিদি, তখন আমার বয়স 31। সে যুগে তো সবাই বলতো মেয়েরা 20তে বুড়ি, আর আমি সেই 31 বছর বয়সে অপরেশ বাবুর সঙ্গে করলাম ওথেলো। তিনি ইয়েগো আর আমি ডেস্টিমোনা। কাগজে খুব সুখ্যাত বেরিয়েছিল। We were assured by more than one critic that the acting of Desdemona approached perfection, and the heroine had shown a remarkable power of adaptability. হ্যাঁ রে তারা, তখন তো আমি এসবের থেকে অনেক দূরে, তবু কানে আসতো তোর অভিনয়ের সুখ্যাত। মনটা ভরে যেত এই ভেবে যে আমার সঙ্গে এরা যাই করে থাক, বাংলা থিয়েটার আজও আমাদের ছাড়া অচল। তবে এটা সত্যি, আপনারা যে অপমান সহ্য করেছেন তেমনটা আমাদের সহ্য করতে হয়নি। মানুষের কাছ থেকে শেষ দিন পর্যন্ত খুব সম্মান পেয়েছি। অথচ জানেন, আমার মা তৃপ্তি মিত্র খুব শিক্ষিত একজন অভিনেত্রী। আমার বাবা আর মায়ের নাম আজও থিয়েটারের মানুষের মুখে মুখে। তার মুখেও শুনেছি নাটক করতে গিয়ে গ্রামের কোনো বাড়িতে জল চাইলে কোনো পাত্রে তাদের জল খেতে দেওয়া হতো না, আজলায় ঢেলে দেওয়া হতো। কি অপমান বলুন তো! ওই তো মেয়ে, ওই সব আগুনের মধ্য দিয়ে গেছি বলেই না আমরা খাঁটি সোনা। মেয়েরা থিয়েটার করতে গেলে আজও আমাদের একবার মনে করবেই। কি বলো বিনিদি? ওইটুকুই তো শান্ত না তিনু, কিন্তু ওদিকে যে রাত ঝাপসা হচ্ছে, আর এদিকটা আমরা তো কেউ চিনি না। ও মেয়ে, হ্যাঁ বলুন না। বলছি এ জায়গাটা চেনো তুমি? হ্যাঁ হ্যাঁ, খুব চিনি। আপনাদের সময় এই জায়গাটা হয়নি, তখন তো সব ছিল উত্তর কলকাতায়। কেন, আপনার ভয় করছে? কাকে? ভূতের? কঙ্কালের আবার বুক পকেট, আমরা আবার ভূতের ভয় কি করব? আমরাই তো তিনারা। তবে আর যে শরীর ধরে রাখতে পারবো না। চলো এবার যাই। সেই কতটা পথ যেতে হবে বলো দেখি। সেখানে তো আবার গিরিশবাবু, দানিবাবু এরা অপেক্ষা করছেন। নতুন শো নামবে না, যে ভূতেদের অতীত ছিল। নামখানা কিন্তু খাসা বেঁচেছেন গিরিশবাবু। ওহ, আজও মাস্টার মশাইকে নিয়ে তোর আদি খেতে গেল না তিনু। চল যাই, চলো গো মেয়ে। ফিকে হয়ে আসা আকাশের দিকে চোখ পড়তেই গুটিকায় পাগল দেখল অন্ধকার আকাশে 5টা বাদুড়ের মতো প্রাণী উড়ে যাচ্ছে একই দিকে। তাদের প্রত্যেকের পায়ে আটকে রয়েছে কাগজের মতো কিছু একটা। কি ওগুলো? স্ক্রিপ্ট। টট স্কুল অফ ড্রামায় আজ আপনারা শুনলেন যে ভূতেদের অতীত ছিল। পরিচালনায় অনির্বাণ দাস। কাহিনী শর্মিষ্ঠা চক্রবর্তী। ন্যারেটর সৌমিত্র বসু। অভিনয়ে বিনোদিনী, সুতপা অধিকারী, তিনকড়ি দাসী, কৃষ্ণা বসু রায়, তারাসুন্দরী, মীনা মুখার্জি, শাওলি মিত্র, গার্গী চক্রবর্তী, কুসুম কুমারী,
নন্দিতা চক্রবর্তী। স্টুডিও কানে কানে। সঙ্গীত ও আবহ পরিকল্পনা নিহার চক্রবর্তী। প্রযোজক প্রসেনজিৎ ঘোষ। প্রযোজনা ব্যবস্থাপনা সহেলী মুখোপাধ্যায়। প্রচার অলঙ্করণ গ্রে অ্যান্টেনা। প্রযোজনা টিওটি স্কুল অফ ড্রামা।